২০২৪ কর্মপরিকল্পনায় জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিল ইসি। সেপ্টেম্বরের শেষাংশে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ। তার আগেই হবে আসনের সীমানা চূড়ান্তকরণ। আমাদের এই কর্মপরিকল্পনাটাই আমরা ২৪টা অংশে ভাগ করে আমরা দেখেছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের ইশতেহার। জাকসুতে প্যানেল দিল ছাত্রদল, চাকসুতে তফসিল ঘোষণা। ১২ই অক্টোবর নির্বাচন। আবু সাইদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দিলেন বাবা মকবুল হোসেন। চান ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৪ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করল নির্বাচন কমিশন। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, চূড়ান্ত ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষাংশে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে সংলাপে বসবে ইসি। তারা আরও জানান, তার আগেই ১৫ই সেপ্টেম্বর চূড়ান্ত করা হবে নির্বাচনী আসনের সীমানা। তাছাড়া আইনশৃঙ্খলা বিষয়ক কাজ তফসিল ঘোষণার ১৫ দিন আগেই শেষ করার চেষ্টা করা হবে। সিনিয়র এই সচিব জানান, নভেম্বরে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে ৩টি খসড়া তালিকা প্রকাশ করবে ইসি। আরও জানানো হয়, ১৪ই সেপ্টেম্বর হবে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন। চূড়ান্ত প্রজ্ঞাপন হবে ৩০ সেপ্টেম্বর। আমাদের এই কর্মপরিকল্পনাটাই আমরা ২৪টা অংশে ভাগ করে আমরা দেখেছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। দর্শক, নির্বাচন কমিশনের খবর জানতে চাই আমার সহকর্মী তানভীর মৌসুম সেখানে রয়েছেন। তানভীর, রোডম্যাপ তো ঘোষিত হলো, কোন কোন বিষয়ে গুরুত্ব পেল ২৪ দফা কর্মপরিকল্পনায়? এসব ২৪ দফা কর্মপরিকল্পনায় আসলে অনেকগুলো জিনিসই গুরুত্ব পেয়েছে এবং তার চাইতেও বড় কথা যেটি ইসি সচিব কিন্তু একটি বিষয়ে খুব জোর দিয়ে বলেছেন যে এই যে কর্মপরিকল্পনা এবং রোডম্যাপ, এটিতে কিন্তু প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি আলাদা আলাদা যে ধাপ সেগুলো প্রত্যেকটি একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। অর্থাৎ একটি শেষ না হলে অন্যটি যেরকম শুরু করা যাবে না, এভাবে করে একটি আরেকটি প্রত্যেকটির সাথে সম্পর্কযুক্ত। এবং এ কারণেই দেখা যাচ্ছে যে প্রতিটি ধাপেই কিন্তু নির্বাচন কমিশন গুরুত্ব দিচ্ছে এবং নির্বাচন কমিশন এবং এখানে ইসি সচিবের কাছে প্রশ্ন ছিল এখানে তারা কোন জিনিসগুলোকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং সেক্ষেত্রে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন যে এখানে আসলে সবচাইতে প্রত্যেকটা জিনিস আসলে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি এবং নির্বাচন কমিশন আসলে প্রত্যেকটা জিনিসকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও তারা সেই প্রত্যেকটি চ্যালেঞ্জকে আসলে উত্তরণের সক্ষমতা এবং সে ধরনের একটি সক্ষমতা নিয়েই তারা কাজ করবেন বলে তারা আশা প্রকাশ করেন। এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে যেরকম কথায় উঠেছে, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়েও কিন্তু কথা এসেছে এবং এআই এর ব্যাপারে কিন্তু ইসি সচিব বলেছেন যে এটি একটি চ্যালেঞ্জ এবং এই বিষয়ে আসলে কী করা যায় সে বিষয়ে কিন্তু কমিশন এখনও ভাবছে এবং কমিশনের বিভিন্ন যে কর্মপরিকল্পনা সেগুলো এই এআই এর ব্যাপারে চলমান এবং তারা ঠিক করবেন যে এটা নিয়ে আসলে তারা ঠিক কী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এবারে যে ব্রিফিংটি হয়েছে ২:৩০টার সময় সেই ব্রিফিংয়ে ধন্যবাদ আপনাকে তানভীর। ডাকসু নির্বাচনের প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ স্লোগানকে সামনে রেখে ১০ দফা ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। লিখিত ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও বলা হয়, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা,
ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করতে চায় ছাত্রদল। কারিকুলাম অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়নের আশ্বাসের পাশাপাশি বলা হয় পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলনের কথাও। তাছাড়া হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ, তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির আশ্বাসও দেওয়া হয়। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে কোনো নির্দেশনা দেয়নি সরকার। এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। দুপুরের আইএসপিআর এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে সংক্রান্ত স্ট্যাটাস দেওয়া হয়। বলা হয়, ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী মনে করে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসো নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে ভিপি পদে শেখ সাদি হাসান, জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী, এজিএস পুরুষ পদে সাজ্জাদুল ইসলাম ও নারী পদে আঞ্জুমান আরা ইকরার নাম ঘোষণা করা হয়। এর আগে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে মনোনয়নপত্র প্রত্যাহার কার্যক্রম। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন 7 প্রার্থী। বুধবার আপিল শুনানির পর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়া 13 জন প্রার্থী তা ফিরে পান। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো 271 জনে। আগামী 29শে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জ্যাকসোর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12ই অক্টোবর হবে ভোট গ্রহণ। বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে তফসিল ঘোষণা কার্যক্রম শুরু হয়। ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত জ্যাকসো নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এর আগে সবশেষ জ্যাকসো নির্বাচন হয়েছিল 1990 সালে। এবারের জ্যাকসো নির্বাচনে 54টি বিভাগের 25,752 জন ভোটার রয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসো নির্বাচনে 5ম দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ। সকাল 10টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকাল 5টা পর্যন্ত। গেল 4 দিনে রাকসোর 23 পদের বিপরীতে মনোনয়নপত্র নেন 170 জন প্রার্থী। একই সাথে চলছে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণও। এদিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 15ই সেপ্টেম্বর রাকসোর ভোট গ্রহণের কথা ছিল। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভোটের তারিখ 13 দিন পিছিয়ে 28 সেপ্টেম্বর নির্ধারণের ঘোষণা দেয়। এর প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্র শিবির ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ হয়। পরে বুধবার রাতে 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করে রাকসো নির্বাচন কমিশন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। চলমান সংকট সমাধানে সরকার গঠিত কমিটির সাথে চলছে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলী প্রতিনিধিদের বৈঠক। বিকেল 5টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে পরবর্তী কর্মসূচির কথা জানাবেন শিক্ষার্থীরা। গত 2 দিন ধরে 3 দফা দাবি আদায়ে শাহবাগে আন্দোলন করে আসছে প্রকৌশলী শিক্ষার্থীরা। বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারা দেশ থেকে শাহবাগে যোগ দেন তারা। দাবি না মানায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করে পুলিশ। রাতে শিক্ষার্থীদের সাথে বৈঠকে পুলিশের এমন ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা ফাউজুল কবির খান ও ডিএনপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে পর্যালোচনার জন্য গতকাল 4 উপদেষ্টা ও প্রকৌশল প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে সরকার। দেশের আরও কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকে রুয়েটে চলছে শিক্ষার্থীদের এই কর্মসূচি। তবে কুয়েটে বেশিরভাগ বিভাগেই ক্লাস পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা জানিয়েছেন
কর্মসূচির প্রতি তাদের নৈতিক সমর্থন রয়েছে। তবে ফেব্রুয়ারিতে কুয়েটের সংঘর্ষের ঘটনায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছিল, সেই ক্ষতি পুষিয়ে নিতেই এখন ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা। বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কের একাংশ অবরোধ করেন তারা। হামলায় জড়িত পুলিশ সদস্যের শাস্তির দাবি তোলেন শিক্ষার্থীরা। প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। দুপুরে ক্যাম্পাসের গোল চত্বর থেকে মিছিল নিয়ে প্রধান ফটকে জড়ো হন তারা। প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজাও পড়েন তারা। এদিকে বিক্ষোভ হয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দুপুরে তৃতীয় একাডেমিক ভবন থেকে মিছিল বের করে প্রকৌশলী অধিকার আন্দোলন। পরে সংক্ষিপ্ত সমাবেশে রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান তারা। তিন দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর কোনো বিভাগই হয়নি ক্লাস বা পরীক্ষা, ক্যাম্পাসও অনেকটাই ফাঁকা। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবারের পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেছেন সবাই। দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়। দাবিগুলো হলো নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। দশম গ্রেডে ডিপ্লোমাধারীদের পাশাপাশি উচ্চ ডিগ্রিধারীদেরও আবেদন সুযোগ দেওয়াও একটি দাবি। শুধু বিএসসি ইঞ্জিনিয়াররাই যেন প্রকৌশলী লিখতে না পারে সেই পদক্ষেপ নেওয়া। জীবদ্দশায় ছেলের চাকরি দেখতে না পেলেও সন্তানের হত্যাকারীদের বিচার দেখতে চান মকবুল হোসেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় এই কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের বাবা। অন্যান্য সাক্ষীরাও তুলে ধরেন আবু সাইদ হত্যার ঘটনার বিবরণ। জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পুলিশের অস্ত্রের সামনে দুহাত প্রসারিত নির্ভীক আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নিজে মৃত্যুকে আলিঙ্গন করলেও ঘুরিয়ে দেন জুলাই গণঅভ্যুত্থানের মোড়। 16 জুলাই বাবা মকবুল হোসেন যখন সন্তান নিহতের খবর পান তখন আকাশ ভেঙে পড়ে মাথায়। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি হয়েছে এমনটা দেখতে চেয়েছিলেন। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় জীবদ্দশায় দেখতে চান হত্যাকারীদের উপযুক্ত বিচার। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। বাবার এই জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। ছেলে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্য সহ আওয়ামী লীগ ছাত্রলীগের চান দৃষ্টান্তমূলক শাস্তি। 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন, লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল। এদিকে গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। র্যাব এবং পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এছাড়া 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মল্লিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক শেষে ব্রিফ চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা, যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে, আমরা এমন একটা সমাধান করতে পারি যেটা মানে উভয়েরই ইয়ের জন্য
বেনিফিশিয়াল হবে। ওয়ার্কিং গ্রুপ কবে থেকে কাজ শুরু করবে? আজকে শুরু করে দিয়েছে। শুরু করে দিতে হয়তো হবে। প্রথম মিটিংটা হবে আগামী সপ্তাহের রোববারে, প্রথম ওয়ার্কিং ডে। ওখানে আপনাদের সাথে না ওয়ার্কিং গ্রুপ। কিন্তু আবারও বলছি যে যদি ওরা যখনই মনে করবে যে আমাদের সাথে কথা বলার দরকার, ওরা আমাদের সাথে কথা বলতে পারে। জি, থ্যাংক ইউ। আন্দোলনে আছে স্যার, শাটডাউন চলছে বিশ্ববিদ্যালয়গুলো, তো সেক্ষেত্রে কি আহ্বান করবে স্যার? না সেটা না, ওইটার ব্যাপারে তো আমরা তো বললাম যে এখন তো আমরা তো এটা কোনো প্রয়োজন দেখি না। তো ওখানে বিশ্ববিদ্যালয়গুলো যে শাটডাউন আছে, ওখানে ভাইস চ্যান্সেলর সাহেবরা আছে, তো ভাইস চ্যান্সেলর সাহেবরা তো এগুলো দেখবেন, প্রতিষ্ঠানের প্রধানরা দেখবেন, সংস্থা প্রধানরা দেখবেন। যেমন আমার একটু আগে আমি নেস্কোর সাথে, নেস্কোর যে ম্যানেজার তার সঙ্গে কথা বললাম, তো এখানে তো সংস্থা প্রধানের দায়িত্ব আছে, আমাদের তো 4 সদস্যের উপদেষ্টা কমিটি তো আর সবকিছু করতে পারবে। ধন্যবাদ। তাদের সাথে ওরা শাটডাউন দিবে না বা ওরা এটাকে এরকম আশ্বস্ত হয়েছে যে গতকালকে ওরা বসছিল তাদের সাথে? না তখন আমাদের সামনে এটা আমরা তাদেরকে বলছি যে এটার আর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সীমান্ত হত্যা বন্ধ, বলপূর্বক পুশিন ও চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ। দুপুরে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সম্মেলন শেষে এই কথা জানানো হয়। বিজিবি সদর দপ্তরে যৌথ আলোচনা ও দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় 56তম সম্মেলন। আলোচনায় সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিক দ্বারা নির্বিচারে গুলি করে বাংলাদেশিদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানান বিজিবি মহাপরিচালক। জবাবে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএসএফ মহাপরিচালক। অবৈধ ও ভারতীয় নাগরিক এবং রোহিঙ্গাদের বলপূর্বক পুশিন নিয়ে উদ্বেগ জানায় বিজিবি। উত্তরে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের সঠিক প্রক্রিয়ায় ফেরত পাঠানোর আশ্বাস দেয় বিএসএফ। Hand over to the Indian law enforcing agency or as a goodwill hand over back to BGP. In no situation, in no case, lethal weapon should be used, which would cause the death of that individual. BSF personnel fires only and only as a last resort in the face of imminent threat to his life in self-defense, irrespective of the nationality.